বিখ্যাত ইতিহাসবিদ ব্যারিস্টার আব্দুল হালিম তার বইতে লিখেছেন, মুজিব ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন নেতা। গণতন্ত্রে অশিক্ষিত মূর্খ নেতা হলো মাতাল ড্রাইভারের মতো। শেখ মুজিবের করুণ পরিণতির জন্য যে আইনটি নিয়ামক হিসাবে ভূমিকা পালন করেছে তা হলো রক্ষী বাহিনী অ্যাক্ট। 1972 সালের 8 ফেব্রুয়ারি ভয়ঙ্কর জাতীয় রক্ষী বাহিনী আইন পাশের মাধ্যমেই সেনাবাহিনীকে খেপিয়ে তুলেছিলেন মুজিব। State apparatus and physical force. So Rakhi Bahini was launched. The Awami League cadres were armed and the opposition political movement were harassed. সেনাবাহিনী যেন তাকে কখনো ক্ষমতা থেকে সরাতে না পারে, সেজন্যই মূলত তিনি সেনাবাহিনীর আদলে এই বাহিনী গড়ে তোলেন, যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান করেননি। এ প্রসঙ্গে শেখ মুজিবের রাজনৈতিক সহচর মিজানুর রহমান চৌধুরী লিখেছেন, রক্ষী বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্ব ছিল শেখ মুজিবের রাজনৈতিক সচিব তোফায়েলের উপর, যে কারণে রক্ষী বাহিনীর পোশাক সহ যে কোনো সুযোগ সুবিধা খুব দ্রুত শেখ মুজিবের কাছ থেকে অনুমোদন করানো যেত। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে তা ছিল সীমিত। সামরিক বাহিনীর প্যাটার্নে রক্ষী বাহিনী গঠন হলেও তাদের কর্তব্য পালনে কিংবা ক্ষমতা প্রয়োগের উৎস হিসেবে সংসদের কোনো আইন ছিল না। এক পর্যায়ে রক্ষী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো দায়িত্ব দেওয়া হয়। বিশেষ করে জাসদ কিংবা চীনপন্থীদের অর্থাৎ ভারত বিরোধীদের দমন করার জন্য নামানো হয়। কিন্তু এ কাজে গিয়ে তারা যে বাড়াবাড়ি করে তাতে জনগণের কাছে আতঙ্কের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল রক্ষী বাহিনী। পাশাপাশি সেনাবাহিনীরও হিংসার পাত্র হয়ে দাঁড়ায়। কেউ কেউ এমন কথাও বলেছে যে এর চেয়ে পাকিস্তান আমলই তো ভালো ছিল। মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে, মোশাররফ হোসেনকে হত্যা করে, সিরাজ শিকদারকে হত্যা করে। সশস্ত্র রক্ষী বাহিনীর এসব সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিহত করতেই সশস্ত্র জাসদ গণবাহিনী প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়েছিল। শতভাগ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত রক্ষী বাহিনীর অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত দল জাসদ, যার ফলে 1973 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় জাসদ নামক নতুন ওই রাজনৈতিক দলটি। মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাটিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে। শেখ মুজিবের দুঃশাসন আর সন্ত্রাসী রক্ষী বাহিনী নির্যাতনে অতিষ্ঠ হয়ে 1973 সালে নির্বাচনে জাসদকেই ভোট দিয়েছিল মানুষ। কিন্তু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট ডাকাতি করে জাসদের জয় ছিনিয়ে নেয়। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 51 পৃষ্ঠায় শেখ মুজিবের ভোট চুরির এক অকল্পনীয় বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 1973 সালে নির্বাচনে ভোট গ্রহণ শেষে যখন বেতার টিভিতে ফল ঘোষণা হচ্ছিল, তখন আওয়ামী লীগ যখন দেখলো তাদের প্রথম সারির কয়েকজন নেতাই পরাজিত হয়েছে, তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল, যে কারণেই তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয়। কেন্দ্রীয় প্রচার কমিটিকে বাদ দিয়ে গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নিয়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে জেতানোর জন্য কয়েকটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার ব্যালট বাক্স ছিনিয়ে এনে নতুন ব্যালট রেখে আসা হয় ভোট কেন্দ্রগুলোতে। সর্ববৃহৎ ভোট পেয়ে আমার বাবা পুরা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ভোট পেয়ে এমপি হয়েছিল এবং বিবিসি থেকে ডিক্লেয়ার দিয়েছিল। কিন্তু শেখ মুজিব উঠে সহ্য করতে না পারে আমার বাবার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল এম সিদ্দিক, ও মাত্র 10,000 ভোট পাইছিল, আমার বাবা পেয়েছিল 90,000 ভোট। তারপরে ওকে ডিক্লেয়ার দিছে, আমার বাবাকে বল প্রয়োগ করে এবং আমার বাবাকে বাড়ির মধ্যে ঘেরাও রেখে এই কাজটা করা হয়েছিল। ভোট ডাকাতির মতো 1973 সালে নির্বাচনে শেখ মুজিবই প্রথম বিরোধী প্রার্থীকে গুম করার নজিরও স্থাপন করেন। 73 নির্বাচনে শেখ মুজিব 4টি আসনে মনোনয়ন জমা দেন। এর মধ্যে ভোলার জাসদ নেতা ডাক্তার আজহারউদ্দিন ছিলেন শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, যে কারণে মুজিব তাকে মনোনয়নপত্র জমার দিনই অপহরণ করে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। ওই সময় গণকণ্ঠ পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় এবং সরকারের সমালোচক ছিল, যে কারণে পত্রিকাটির নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো কথা পত্রিকায় লেখা যাবে না শর্তে রাত 9টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়, যে তথ্যটি জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের 98 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচনী ভোট চুরিতে জড়িত ছিল মুজিব ও তার পরিবার। ডাকসু নির্বাচনের জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদের কাছে মুজিব সমর্থিত পরিষদ পরাজিত হতে পারে এমন খবরে শেখ মুজিবের বখাটে পুত্র শেখ কামাল ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই করেন। প্রতিপক্ষরা মিছিল নিয়ে বের হলে শেখ কামাল সেখানে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন, যে তথ্যটি বইয়ের 106 নম্বর পাতায় বলা হয়েছে। শেখ কামাল যে রাতে ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল, সেদিনও শেখ মুজিব বলেছিলেন শেখ কামালকে তিনি হাসপাতালে দেখতে যাবেন না। কিন্তু ওই সময়ের পুলিশের আইজিপি তার এক ডায়েরিতে উল্লেখ করেছেন 2 দিন পর শেখ মুজিব তাকে ঠিকই হাসপাতালে দেখতে গিয়েছিলেন। যদিও শেখ হাসিনা ইদানিং ব্যাংক ডাকাতির ঘটনাটিকে ষড়যন্ত্র বলে
দাবি করে থাকেন। কামালকে তো ব্যাংক ডাকাতি বানালো, যে মিথ্যা অপপ্রচার কিভাবে দিয়েছিল। শেখ কামালের এসব সন্ত্রাসী কার্যকলাপকে মুজিব কতটা প্রশ্রয় দিতেন তার বর্ণনা দেওয়া হয়েছে বইটির 106 নম্বর পাতায়। বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল কলঙ্কজনক একটি দিন। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সরকার বিরোধী ছাত্র সংগঠন জিতে যাবে, এটা মেনে নেয়ার মতো উদারতাও আওয়ামী লীগ সরকারের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শেখ মুজিব একজন সমচা মার্কা উপাচার্য নিয়োগ দিয়েছিলেন, যার নাম অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী। তার কাছে সাধারণ ছাত্ররা ভোট ডাকাতির বিষয়টির বিচার নিয়ে গেলে তিনি কোনো ব্যবস্থা নিতে অপারগতা জানান। এর পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যে মুজাফফরকে শেখ মুজিব টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। মুখে বড় বড় কথা বলার ভেতরে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেয়া, এটাই ছিল শেখ মুজিব। এভাবে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী এমপিরা লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়, যে কারণে 1974 সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।